এক গ্রামে এক যুবক খুব চিন্তিত ছিল। সে তার জীবনে একজন সফল মানুষ হতে চেয়েছিল। সে অনেক টাকা উপার্জন করতে চেয়েছিল, যার জন্য সে দিনরাত পরিশ্রম করত, কিন্তু তবুও সে ততটা ধনী হতে পারেনি যতটা সে চেয়েছিল। এই কারণে সে খুব হতাশ ছিল। তারপর একদিন সে জানতে পারল যে গৌতম বুদ্ধ তার গ্রামে এসেছেন। যুবকটি ভাবল বুদ্ধকে জিজ্ঞাসা করবে যে সে কিভাবে ধনী হতে পারে। সে শুনেছিল যে গৌতম বুদ্ধের কাছে জীবনের প্রতিটি সমস্যার সমাধান আছে। তাই সে বুদ্ধর কাছে গিয়ে তার কথা বলতে লাগলো। যুবকটি গৌতম বুদ্ধকে বলল, হে বুদ্ধ, দয়া করে আমাকে বলুন আমি কিভাবে ধনী হতে পারি। আমি যত তাড়াতাড়ি সম্ভব ধনী হতে চাই এবং স্বাচ্ছন্দ্যময় জীবনযাপন করতে চাই। গৌতম বুদ্ধ যুবকের কথা শুনে হেসে বললেন, পুত্র, তুমি যদি সত্যিই ধনী হতে চাও তবে আমি তোমাকে একটি গল্প বলবো। এই গল্পে তুমি এমন 4টি বিষয় জানতে পারবে যা জানলে তুমি সহজেই ধনী হতে পারবে। এক গ্রামে এক চতুর নাপিত থাকত। এক ব্রাহ্মণের সাথে তার ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল। তারা দুজনেই সারাদিন একসাথে থাকত। যজমানের বাড়ি থেকে তাদের জীবিকা নির্বাহ হতো। একবার এমন একটা সময় এলো যখন অনেক দিন কেটে গেল, কিন্তু কেউ তাদের ডাকল না। এখন তারা জীবিকার সংকটে পড়েছে। কিভাবে সংসার চালাবে, সেই সমস্যা থেকে কিভাবে রেহাই পাওয়া যাবে। একদিন নাপিত ব্রাহ্মণকে বলল, ব্যবসা তো ভালো যাচ্ছে না, তাহলে অন্য রাজ্যে গিয়ে কিছু ছোটোখাটো কাজ করে অর্থ উপার্জন করলে কেমন হয়। তারপরে সেই দুজন কিছু অর্থ যা আগে থেকে জমা করে রেখেছিল তা নিয়ে প্রদেশের পথে রওনা হলো। সঙ্গে নাপিত তার যন্ত্রপাতির বাক্স, একটি মোটা দড়ি, এক ভাঁড় দই, একটা ঢোল এবং কিছু খুচরো মুদ্রা নিয়ে চলতে লাগলো। ব্রাহ্মণ জিজ্ঞাসা করল, নাপিত ভাই, তুমি এত জিনিসপত্র নিয়ে অপ্রয়োজনীয় বোঝা বহন করছো কেন? দই তো চলো খাওয়ার কাজে লাগবে, কিন্তু এই দড়ি আর ঢোল দিয়ে তুমি কি করবে? এগুলো তো অপ্রয়োজনীয় ক্লান্তি নিয়ে আসবে। নাপিত বলল, বন্ধু, কিছুই অপ্রয়োজনীয় নয়, শুধু সঠিক সময়ে এগুলো ব্যবহার করতে হয়। অনেক সময় আমরা কিছু জিনিসকে অকেজো ভেবে ফেলে দিই বা সঠিক সময়ে ব্যবহার করতে পারি না, তাই আমাদের কাছে অকেজো অপ্রয়োজনীয় মনে হয়। ব্রাহ্মণ ভাবল, ঠিক আছে, যখন বিনোদন করতে ইচ্ছা হবে তখন এই ঢোল বাজিয়ে আনন্দ করা যাবে। এভাবে নাপিত আর ব্রাহ্মণ শহরের দিকে যেতে লাগলো। পথে তারা একটি শূকরের বাচ্চা দেখতে পেল। নাপিত সেই শূকরটিকেও তার ব্যাগে রেখে দিল। ব্রাহ্মণ আবার আপত্তি করতে লাগলো এবং বলল, আরে বন্ধু, এই শূকরটিকে নিয়ে কি করবে? আমাদের নিজেদেরই খাবারের ব্যবস্থা নেই, ওকে কোথা থেকে খাওয়াবে? নাপিত বলল, কোনো সমস্যা নেই, আমি এর দায়িত্ব নিচ্ছি। যদি আমরা একজন গ্রাহক খুঁজে পাই তাহলে এটি বিক্রি করে অর্থ উপার্জন করব। ব্রাহ্মণকে এই কথা বুঝিয়ে দুজনেই শহরের কাছে পৌঁছে গেল। শহরে পৌঁছে তারা জানতে পারে যে একটি রাক্ষস রাত্রে এখানে রাজার পুরনো প্রাসাদে এসে প্রাসাদে বসবাসকারী লোকেদের খেয়ে ফেলে। এখনও পর্যন্ত সে প্রায় 1000 লোককে খেয়েছে। রাজা পুরো শহরে ঘোষণা করেছেন যে যদি কেউ এই প্রাসাদে থেকে রাক্ষসকে হত্যা করে বা তাড়িয়ে দেয় তাহলে রাজা তার মেয়েকে সেই সাহসী ব্যক্তির সাথে বিয়ে দেবেন এবং অর্ধেক রাজ্যও দেবেন। রাজার ঘোষণা শুনে নাপিত ব্রাহ্মণের কাছ থেকে পরামর্শ নিয়ে বলল, বন্ধু, ধনী হওয়ার সুযোগ জীবনে 1-2 বার আসে। যদি কেউ তা অবহেলা করে তাহলে সে কখনো ধনী হতে পারে না। আজ সেই একই সুযোগ আমাদের ডাকছে। আমরা যদি রাক্ষসকে বধ করতে বা তাড়াতে সফল হই তবে আমরা সারা জীবন রাজত্ব করব। নাপিতের কথা শুনে ব্রাহ্মণ বলল, বন্ধু, এই সুযোগ আমাদের ডাকছে না, আমাদের মৃত্যু আমাদের ডাকছে। যদি আমরা রাজ্য এবং রাজকন্যার লোভে পড়ে রাজপ্রাসাদে থাকতে যাই তবে রাক্ষস অবশ্যই আমাদের খেয়ে ফেলবে। লোভের কারণেই একজন ব্যক্তি সমস্যায় ফেসে যায়। প্রাণীর লোভে মাছেরা বড়শিতে ফেসে যায়, শস্যদানার লোভে পাখি জালে আটকা পড়ে। মৃত্যু ও বিপর্যয় সর্বদা জীবকে প্রলুব্ধ করে ফাঁদে ফেলে। যারা বুদ্ধিমান তারা কখনোই এই ধরনের লোভের শিকার হয় না। কোথাও পরিশ্রম করে খাবার ব্যবস্থা করে নেব, অন্তত জীবনটা তো বাঁচবে। নাপিত বলল, আরে বন্ধু, একটা কথা শোনো, যারা সাঁতার কাটে তারাই নদী পার হতে পারে। তীরে বসবাসকারী ভীত ব্যক্তি কখনোই নদী পার হতে পারে না। যার সাহস নেই সে স্বপ্ন দেখতে পারে কিন্তু ধনী হতে পারে না। ধনী হতে হলে ঝুঁকি নিতে হয়।
নাপিতের কথা শুনে ব্রাহ্মণ ভয় পেয়ে গেল এবং ভাবতে লাগলো যে আজ নাপিত আমাদের মেরে ফেলবে। ব্রাহ্মণ আবার নাপিতকে বলল, বন্ধু, রাজার প্রাসাদে গিয়ে রাক্ষস বধ করা আমাদের বুদ্ধিমত্তা নয়, এটা আমাদের মূর্খতা। তুমি কেন অহেতুক ঝুঁকি নিচ্ছ? তোমার জীবন প্রিয় নয়? তুমি তোমার জীবনকে ভালো না বাঁচতে পারো, অন্তত আমার জন্য তো ভাবো। প্রাসাদে যাওয়া নিছক আত্মহত্যা। নাপিত বলল, বন্ধু, চিন্তা করো না, আমরা অবশ্যই জিতব। বিজয়ীরা আলাদা কিছু করে না, তারা শুধু সব কিছু আলাদাভাবে করে। দারিদ্র ও অসহায় জীবনযাপনের চেয়ে মৃত্যুর মুখোমুখি হয়েও উন্নতি করা ভালো। দারিদ্রের জীবন তো এমনিতেই মৃত্যুর সমান। সারা জীবন পরিশ্রম করলেও রাজা হওয়ার মতো যথেষ্ট অর্থ উপার্জন করা যায় না। একটু সাহস করে ভাগ্য পরীক্ষা করলে কি এসে যায়? একদিন তো মরতেই হবে। সাহস ও বুদ্ধিমত্তা ব্যবহার করে কঠিনতম সাফল্য অর্জন করা যায়। নাপিতের কথা শুনে ব্রাহ্মণের ভয় কাটল না, তবুও ব্রাহ্মণ নাপিতের সঙ্গ ত্যাগ করা ঠিক মনে করল না। কথিত আছে যে সম্পদ চরম সংগ্রামের মাধ্যমে অর্জিত হয়, যে সম্পদ শত্রুর সামনে মাথা নত করে অর্জিত হয়, যে ধন সম্পদ মৃত্যুর ঝুঁকি সহ্য করে অর্জিত হয়, অপমান সহ্য করে অথবা ধর্ম লঙ্ঘন করে যা অর্জিত হয়, সেই ধনসম্পদের প্রতি মনোনিবেশ করা উচিত নয়। সেদিন দুজনেই রাজার প্রাসাদে রাতের খাবার খেয়েছিলেন। জীবনে প্রথমবার তারা বিভিন্ন রকমের সুস্বাদু খাবার উপভোগ করল এবং তারপর তারা দুজনেই রাজার পুরনো প্রাসাদে গেল। সেখানে পৌঁছে তারা প্রথমে রাজপ্রাসাদের সব দরজা বন্ধ করে দিয়ে নিজেদের মধ্যে কথা বলতে লাগল। নাপিত ব্রাহ্মণকে বলল, আজ আমরা আমাদের জীবন হাতে নিয়ে এই প্রাসাদে এসেছি। নিজেদের নিরাপদ রাখতে আমরা কিছুতেই অসতর্ক হতে পারি না। পণ্ডিত লোকেরা বলে যে একজন মানুষকে ততক্ষণ পর্যন্ত ভয়ে ভীত হওয়া উচিত যতক্ষণ সে ভয় থেকে দূরে থাকে, কিন্তু যখন আপনাকে ভয়ের মুখোমুখি হতে হয় তখন নির্ভয়ে তার মুখোমুখি হওয়া উচিত। এতেই আপনার মঙ্গল। এক কাজ করো, আমি মধ্যরাত পর্যন্ত পাহারা দেব, ততক্ষণ তুমি শান্তিতে ঘুমাও। মধ্যরাতের পর তুমি জাগবে, আমি ঘুমাবো। ব্রাহ্মণ বলল, ঠিক আছে। তারপর ব্রাহ্মণ ঘুমিয়ে পড়ল এবং বেচারা নাপিত জেগে থেকে রাক্ষস আসার অপেক্ষা করতে লাগলো। যখন রাক্ষস আসার সময় হলো, রাজপ্রাসাদের দরজা বন্ধ দেখে রাক্ষস দরজায় কড়া নাড়তে শুরু করলো এবং বলল, আজ আমার আগে কে আমার প্রাসাদে ঢুকে ঘুমিয়েছে? দরজা খোলো, না হলে আমি দরজা ভেঙে দেব। রাক্ষসের ভয়ানক কণ্ঠস্বর শুনে নাপিত ভয় পেল না এবং সে সাহসী হয়ে বলল, কে এই অসভ্য যে শব্দ করে আমার ঘুম নষ্ট করছে? রাক্ষস বলল, আমি রাক্ষস, এটা আমার ঘর, আমার ঘরে ঘুমানোর তুমি কে? নাপিত বলল, বাছা, আমি তোমার বাবা। নাপিতের কথা শুনে রাক্ষস ভাবতে লাগলো, যদি কোনো মানুষ হতো তাহলে সে আমার কণ্ঠস্বর শুনে ভয় পেয়ে দরজা খুলে দিত, কিন্তু এ তো আমাকে ভয় না পেয়ে বলছে আমি তোর বাবা। রাক্ষস আবার ডাকলো, তুমি যদি আমার বাবা হও তাহলে কাপুরুষের মতো দরজা বন্ধ করে বসে আছো কেন? নাপিত ভিতর থেকে বলল, আমি দরজা খুললে তুমি আমাকে দেখা মাত্র মারা যাবে। আমার মুখোমুখি হওয়ার মতো ক্ষমতা তোমার নেই, তাই তোমার ভালোর জন্যই দরজা বন্ধ করে রেখেছি। রাক্ষস ভাবল, নিশ্চয়ই আমার থেকেও শক্তিশালী কেউ আছে, সেজন্য সে নির্ভয়ে আমার কথার উত্তর দিচ্ছে। সত্যিই কি সে আমার বাবা? তারপর সে ভাবল, এ যদি আমার বাবা হয় তবে তো সে আকার এবং শক্তিতেও আমার চেয়ে বড় হবে। রাক্ষস বলল, ঠিক আছে, তুমি যদি আমার বাবা হও তাহলে আমাকে তোমার কোনো চিহ্ন দেখাও এবং আমারও কোনো চিহ্ন দেখো। এই বলে রাক্ষস তার মাথা থেকে একটা চুল ছিঁড়ে একটা গর্ত দিয়ে রাজপ্রাসাদের ভিতরে ফেলে দিয়ে বলল, দেখো, এটা আমার চুল। রাক্ষসের চুল বেশ মোটা এবং ঘন ছিল। তারপর উত্তরে ভেতর থেকে নাপিত দড়িটা ফেলে দিয়ে বলল, দেখো, এটা আমার গোফের চুল। নাপিতের ছুঁড়ে দেওয়া দড়ি দেখে রাক্ষস ভয় পেয়ে বলল, ওর গোফের চুল এত বড় হলে ও কত বড় হবে? রাক্ষস আবার পরীক্ষা করার জন্য তার মাথা থেকে একটা উকুন নিয়ে ভিতরে ফেলে দিল। রাক্ষসের উকুন বেশ বড় ছিল। ভেতর থেকে নাপিত শূকরটিকে ছুঁড়ে দিয়ে বলল, দেখো, আমার মাথার উকুন এত বড়। উকুন দেখে রাক্ষস ভয় পেয়ে গেল। রাক্ষস তার থুতু ভেতরে ফেলে দিয়ে বলল, এই দেখো আমার থুতু। জবাবে নাপিত হাড়ির ভিতর থেকে দই ফেলে দিয়ে বলল, দেখো, এটা আমার থুতু। এসব দেখে রাক্ষসের মাথা ঘুরে গেল। সে ভাবতে লাগলো, ইনি নিশ্চয়ই আমার বাবা। তবুও তাকে আরেকবার পরীক্ষা করার কথা ভাবল। রাক্ষস জোরে গর্জন করল এবং জবাবে নাপিত তার ঢোল পিটাতে লাগলো।
ঢোলের শব্দকে গর্জন মনে করে রাক্ষসের পায়খানা প্রস্রাব হবার জোগাড় হলো। সে বুঝতে পেরেছিল ভেতরে তার চেয়েও বড় কোনো রাক্ষস আছে। নাপিত বলল, পাগল, সারা রাত পরীক্ষাই করবি নাকি আমার মুখোমুখিও হবি? আমি দরজা খুলছি, তুই আমার দর্শনও করে নে। এই কথা বলে নাপিত দরজার উপরে লুকিয়ে থেকে ব্রাহ্মণকে দরজা খুলতে বলল। ব্রাহ্মণ ভয়ে ভয়ে দরজা খুলে দিল। রাক্ষসও ভয়ে ভয়ে আস্তে আস্তে ভিতরে চলে গেল। তারপর নাপিত তার খুর দিয়ে রাক্ষসের নাক কেটে দিল। রাক্ষস চিৎকার করে কাঁদতে কাঁদতে সেখান থেকে পালিয়ে গেল এবং বলল, আর কখনো এখানে আসবো না, তুমি এই প্রাসাদ তোমার জন্য রাখো। নাপিত বলল, খবরদার, পরের বার এলে তোকে আর বেঁচে ফিরতে দেব না। এইভাবে রাক্ষস চিরতরে প্রাসাদ ছেড়ে চলে গেল এবং শর্ত অনুসারে নাপিত অর্ধেক রাজ্যের মালিক হয়ে গেল এবং রাজার মেয়েকে বিয়ে করল। সে তার বন্ধু ব্রাহ্মণকে তার মন্ত্রী করেছিল। গল্প শেষ করে মহাত্মা বুদ্ধ যুবককে বললেন, 4টি জিনিস সবসময় মনে রেখো। কখনো গরিব থাকবে না। প্রথমত, সুযোগকে চিনতে হবে, তাকে বোঝার চেষ্টা করতে হবে এবং তোমার কাছে যা আছে তাকে অকেজো জিনিস মনে না করে সঠিক সময়ে ব্যবহার করতে হবে। দ্বিতীয়ত, সাহসের সাথে বুদ্ধি বলও কাজে লাগাতে হবে। বুদ্ধির সাহায্য ছাড়া শূরবীরও পরাজিত হয়। বুদ্ধির সাহায্যে মানুষ তার চেয়ে বড় ও শক্তিশালী প্রতিপক্ষকেও হারাতে পারে। তৃতীয় কথা, সর্বদা উচ্চ চিন্তা করুন। নিম্ন চিন্তাশীল ব্যক্তি কখনোই ধনী হতে পারে না। কথিত আছে, চিন্তা যখন উচ্চ হয় তখন মানুষ বড় পদক্ষেপ নেয়। চতুর্থত, ধনী হওয়ার পথে বাধা হয়ে দাঁড়ায় এই 5টি জিনিস। 1. উদাসীনতা, 2. অসুস্থতা, 3. তৃপ্তি, 4. কাপুরুষতা, 5. নিজের জন্মভূমির প্রতি ভালোবাসা। এরপর বুদ্ধ যুবককে বললেন, যদি তুমি এই বিষয়গুলো সঠিকভাবে বোঝো তাহলে জীবনে কখনো দারিদ্র্যের সম্মুখীন হতে হবে না। তারপর তুমি ধীরে ধীরে ধনী হতে থাকবে। যুবকটি বুদ্ধের সমস্ত কথা বুঝতে পেরেছিল। তারপর যুবকটি তার জীবনে এই 4টি জিনিস অনুসরণ করে এবং সে ধীরে ধীরে ধনী হতে শুরু করে। বন্ধুরা, যদি আপনিও ধনী হতে চান তাহলে শুধু এই 4টি বিষয় অনুসরণ করুন। এরপরে আপনাকে ধনী হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আপনি যদি এই গল্প থেকে কিছু শিখে থাকেন তাহলে এই গল্পটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এরকম আরও তথ্যপূর্ণ ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য নোটিফিকেশন বেলটি প্রেস করুন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।